মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। ছাত্র আন্দোলনে হত্যার ঘটনার তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। খিলক্ষেত থেকে গ্রেফতার পলক টুকু ও সৈকত নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক। চলছে জিজ্ঞাসাবাদ। দীর্ঘ 27 দিন পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। যাত্রীদের পদচারণায় মুখর প্ল্যাটফর্ম। পুরো দমে রেল সেবা চালু হওয়ায় চোখে মুখে স্বস্তি। চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গের রাত দখল কর্মসূচিতে রাজপথে হাজারো নারীর মিছিল। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছে এরিন আয়াত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এই মামলা করা হয়েছে। বুধবার তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের কাছে আবেদনটি জমা দেন ওই আইনজীবী। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি তদন্ত শুরু করেছে এবং একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিষয়টি এখন তদন্ত করছেন। আর অপরাধের যে ধরন, যেটি আমি বলি যে আসামিদের নির্দেশে পরিকল্পিত সময় নির্বিচারে গুলি চালানো হয় এবং ছাত্রদেরকে হত্যা করা হয়, এটিকে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, এটি কিন্তু বলা হচ্ছে। এবং তারা যে অভিযোগটি ট্রাইব্যুনাল দাখিল করেছেন সেটি তিনি বলেছেন। এবং এই আসামির তালিকায় যারা রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেমন রয়েছেন, ওবায়দুল কাদের রয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি রয়েছেন, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আহমেদ পলক রয়েছেন আসামির তালিকায়। একই সঙ্গে মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি রয়েছেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনি রয়েছেন, এবং ডিবি প্রধান সাবেক হারুনুর রশিদ, তাকেও কিন্তু ট্রাইব্যুনালের এই অভিযোগে আসামি করা হয়েছে। হাবিবুর রহমান, সাবেক ডিএমপি কমিশনার, তাকেও আসামি করা হয়েছে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকেও কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটররা যেটি বলছেন বা তদন্ত সংস্থা যেটি বলছেন, তারা এখন তদন্ত শুরু করেছেন। এবং যিনি এই আবেদনটি ট্রাইব্যুনালে দাখিল করেছেন তিনি বলছেন যে তারা আশা করছেন যে বর্তমানে যে ট্রাইব্যুনাল আইন রয়েছে সেই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে। যেহেতু যে অভিযোগে বা যে ধারায় এই কমপ্লেনটি বা অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এবং তারা আশা করছেন যে তদন্ত শেষ হলে যখন একটি অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে, এরপরে আনুষ্ঠানিক বিচার যখন শুরু হবে এবং তখন তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটি প্রমাণ করতে পারবেন। একই সঙ্গে হাইকোর্টে আরও বেশ কয়েকটি রিট হয়েছিল, এর মধ্যে দুটি রিট হয়েছে। একটি রিট হচ্ছে যে যারা ওই ছাত্র আন্দোলনের সময় যে সকল শিশু গুলিতে মারা গেছেন তাদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এটি নিয়ে হাইকোর্টে একটি বেঞ্চ রুল দিয়েছেন। একই সঙ্গে যারা এই নির্বিচারে ছাত্র আন্দোলন দমাতে গুলি করেছিল এবং গুলির নেপথ্যে যারা হুকুম দিয়েছিল তাদেরকেও কেন আইনের আওতায় নেওয়া হবে না, সে বিষয়ে কিন্তু হাইকোর্ট আজকে রুল দিয়েছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই কথা জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সকাল 10:30টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন গোয়েন লুইস। আধা ঘন্টারও বেশি বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেইনের সঙ্গে। পরে গণমাধ্যমকে বলেন, স্বাধীনভাবে কাজ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, এর অর্থায়নও করবে জাতিসংঘ। কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে সংস্থাটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ফোন আলাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত দলকে সব ধরনের সহায়তা করবে।
rights Volker Turk had a call yesterday evening, and they've agreed on the fact that there would be a UN-led mission. We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. গ্রেফতার হলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বুধবার রাতে ডিএমপি জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলককে গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতার হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। ডিএমপি জানিয়েছে পল্টন থানায় হওয়া মামলায় এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা নিকুঞ্জ এলাকায় আত্মগোপনে ছিলেন। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছাড়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে। সময় সংবাদে আরও থাকছে। সরকার পতনে গা ঢাকা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলররা। একই দশা উপজেলা ইউনিয়ন পরিষদে। খুলনায় স্থানীয় সরকারের অচল অবস্থায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর শাহবাগে চলছে গণজমায়েত। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডে দায়ী হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য দাবি জানান। পাশাপাশি হত্যা, গুম, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান তারা। এছাড়া নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিগত সরকারের 15 বছরের দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়নের চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যেই শাহবাগ যে চত্বর রয়েছে সেখানে জড়ো হয়েছেন এবং এই আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন তারাও কিন্তু ইতোমধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে তাদের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, গণজোয়ারের প্রেক্ষিতে স্বৈরাচারী সরকারের পদত্যাগ হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, সেই সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি বিপ্লবের নামে দেশের যে সার্বভৌমত্ব রয়েছে, শান্তি শৃঙ্খলা রয়েছে, সেই জায়গাগুলোতে যেন বিঘ্ন ঘটানো যায় সেই অপচেষ্টা করা হচ্ছে, সেই ষড়যন্ত্র করা হচ্ছে। শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্র প্রতিরোধ করতেই আজ মাঠে রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা দেখতে পেয়েছি এই রেজিস্ট্যান্স উইককে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু ইতোমধ্যেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু শাহবাগে জড়ো হচ্ছেন এবং আমরা একটু আগে দেখেছি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে যারা এখানে এসেছেন তাদেরকে আসলে উৎসাহিত করা হচ্ছে, পাশাপাশি তাদেরকে উদ্দীপনামূলক গানের মাধ্যমে তাদেরকে এই বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জাগিয়ে তোলার যে প্রচেষ্টা সেটি আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এখানে সমন্বয়করা যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারা বলেছেন যে দেশের বাইরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের যে নানা বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে আসলে দেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি হচ্ছে। পাশাপাশি এই যে ভারতকে নিয়ে, অর্থাৎ ভারতের মাধ্যমে নির্বাচন যেন খুব দ্রুত সময়ে হয় সেটির জন্য ভারতকে যে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, সেটিকে তারা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে দেখছেন এবং এটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। পাশাপাশি প্রতি বিপ্লবের যে চেষ্টা বা প্রতি বিপ্লবের নামে সাবেক শাসনকারী দল যে আওয়ামী লীগ রয়েছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রান্ত থেকে বিশ্বের ষড়যন্ত্র হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থেকে ছাত্র জনতার মাধ্যমে সাধারণ জনগণকে সাথে নিয়ে আসলে তারা সেই ষড়যন্ত্রের জবাব দেবেন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের তারা দাবি জানিয়েছেন, শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন এবং তারা বলেছেন যে এটির জন্য আওয়ামী লীগ যে গণহত্যায় সম্পৃক্ত ছিল সেটির অভিযুক্ত তারা করেছেন আওয়ামী লীগকে এবং তারা বলেছেন আওয়ামী লীগকে সেজন্য প্রকাশ্যে
ক্ষমা চাইতে হবে। তো সব মিলিয়ে এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হচ্ছেন। আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, সেটির প্রস্তুতি চলছে, সমন্বয়করা সেখানে উপস্থিত আছেন। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের যে গণজমায়েত সেটির সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে। শিক্ষার্থী হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গুম খুনের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সরকারি বেসরকারি কলেজের ছাত্রদল নেতাকর্মী মিছিল ও স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা। বেলা 11:30টায় প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু হয়। এরপর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ছাত্রদল নেতারা এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে তার বিচার দাবি করেন। একই সঙ্গে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দেন। আজকে এই দেশে একটা নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই নির্দলীয় সরকারকে আমরা আহ্বান জানাই যে তারা অতি শীঘ্রই তাদের যে কার্যক্রম সেই গতানুগতিক কার্যক্রম গুছিয়ে নিয়ে তারা প্রতিটি হত্যাকাণ্ডের যে সঠিক বিচার, ন্যায় বিচার, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। গত 16 থেকে 17 বছর গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুনের শিকার হতে হয়েছে। তারই বিচারের দাবিতে, খুনি শেখ হাসিনা সরকারের বিচারের দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐতিহাসিক শহীদ মিনারে আজকে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল 11টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ফুল দেয়। একই সঙ্গে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 1975 সালের 15 আগস্ট রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে কতিপয় বিপথগামী সেনা সদস্যদের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন ও সাধারণ ছুটি চলে আসলেও গত 13 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করে। দীর্ঘ 27 দিন পর ঘুরল আন্তনগর ট্রেনের চাকা। এর মধ্যে দিয়ে পুরো দমে শুরু হয়েছে রেল সেবা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছিল রেল যোগাযোগ। প্রথমে মালবাহী, পরে লোকাল এবং মেল ট্রেন চালুর মধ্য দিয়ে ধাপে ধাপে ঘুরতে থাকে রেলের চাকা। সবশেষ সকাল থেকে শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল। সারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার শিডিউল মেনে ছেড়েছে আন্তনগর ট্রেন। ঢাকায় ট্রেনগুলো পৌঁছালে আবার যাত্রা শুরু করবে। যেহেতু জেলাগুলো থেকে এখনও আন্তনগর ট্রেন ঢাকা এসে পৌঁছায়নি, তাই ঢাকা থেকে এখনও কোনো আন্তনগর ট্রেন ছাড়েনি। স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। একই অবস্থা অধিকাংশ উপজেলা ও ইউনিয়ন পরিষদেও। অচল অবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী নিয়ামত হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বেশিরভাগ কাউন্সিলর। এ সুযোগে 21টি কাউন্সিলর কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। অনেক অফিসে অগ্নিসংযোগও করা হয়। জনপ্রতিনিধিরা আড়ালে চলে যাওয়ায় স্থবিরতা বিরাজ করছে খুলনা সিটি কর্পোরেশনে। মিলছে না কোনো নাগরিক সেবা। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদপত্র, ওয়াসিয়াতনামার মতো জরুরি সেবা নিতেও খালি হাতে ফিরতে হচ্ছে নগরবাসীকে। অনেক ডকুমেন্ট তারা পোড়ায় দিছে, আমাদের কম্পিউটারটা ভাঙচুর করছে। এটা যদি না পাই তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে, আবার 1 বছর ওয়েট করতে হবে। শুধু নাগরিক সুবিধায় নয়, মেয়রের অনুপস্থিতিতে বন্ধ আছে সিটি কর্পোরেশনের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়ন কাজ। নাগরিক নেতারা বলছেন সংকটকালীন সময়ে বিকল্প উপায়ে এসব সেবার ব্যবস্থা করা জরুরি। আইনগতভাবে তারা কিন্তু তাদের অবস্থানে বা পদে অধিষ্ঠ আছে। এখন যেটা আসতেছে না সেটা রাজনৈতিক কারণে। যেখানে সচিব আছে তাকে যতদিন পর্যন্ত না আসে দায়িত্বপ্রাপ্ত করতে হবে। অচলাবস্থা দূর করতে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত আসার ফলে যদি আসছে তাহলে আমরা এই যে সাময়িক যে সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে আমরা
উত্তরণ হবে বলে আমি বিশ্বাস করি। খুলনা সিটি কর্পোরেশনের 31 জন কাউন্সিলর ও 10 জন নারী কাউন্সিলরের মধ্যে অফিস করছেন মাত্র 3 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার বাণিজ্যের খবর। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠানে যেসব সংস্কার করা প্রয়োজন বর্তমান সরকার সবই করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বিজিএমইএ নেতাদের কথা জানান তিনি। এছাড়া বিশ্বব্যাপী প্রধান উপদেষ্টার পরিচিতি ও আন্তর্জাতিক গণমাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করা, বিশেষ করে পোশাক শিল্পের ব্যান্ডারিংয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার ও পোশাক উদ্যোক্তারা মিলে সম্মিলিতভাবে এই শিল্পকে জাতীয় অর্থনীতিতে তথা নতুন বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে এবং 2030 সাল নাগাদ পোশাক খাতের $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্য পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এবার দেশের বাইরের খবর। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের আগেই গোটা দেশ নজিরবিহীনভাবে নারীদের মিছিলের সাক্ষী হলো। রাত দখল শিরোনামের কর্মসূচি সম্প্রতি কলকাতার সরকারি হাসপাতালের নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চিকিৎসক হত্যার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই গভীর রাতে পশ্চিমবঙ্গের রাজপথে নারীরা কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে সামিল তারা। যাদবপুর একাডেমি অফ ফাইন আর্টস, কলেজ স্ট্রিট সহ উত্তর দক্ষিণ কলকাতা, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও নারীরা নামেন মোমবাতি হাতে। স্বাধীনতার ৭৮ বছর পরও এখনো অব্দি আমাদের বেসিক রাইট টু লাইফ, বেসিক রাইট টু সিকিউরিটির জন্য আমাদেরকে লড়তে নেমতে পথে নামতে হচ্ছে। একটা মানুষ হয়ে যদি আমরা মেরুদণ্ডহীন হয়ে থাকি তাহলে তো সেটা কখনো একটা মানুষের বিবেকটা থাকবে না। এখন আমরা প্রত্যেকটা স্টেপিং এ লাঞ্ছিত হই। আমরা চাইছি সকল মানুষের নিরাপত্তা। ব্যানার প্ল্যাকার্ড হাতে জড়িতের শাস্তির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। অনেকেই আবার প্রশাসনের চরম গাফিলতির অভিযোগও তোলেন। 9 আগস্ট রাতে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা, ডাক দেন কর্মবিরতির। জড়িতকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরই মধ্যে মামলার দায়িত্ব পেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। ছাত্র আন্দোলনে হত্যার ঘটনা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ প্রতিনিধি দল। ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হককে চলছে জিজ্ঞাসাবাদ। গ্রেফতার পলকটুকু সৈকত গোয়েন্দা পুলিশ হেফাজতে। আজই তোলা হবে আদালতে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।